বাইরে বৃষ্টি আর লোডশেডিংয়ে পুরো নির্জনতায় ডুবে গেছে বাড়িটা। এইসব কথা ভাবতে ভাবতে তিনতলায় উঠে ল্যান্ডিংয়ে এসে দাঁড়ালো নিখিল। তারপর পকেটে হাত ডুবিয়ে দরজার চাবিটা বার করলো। তারপর এগিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। ঠিক তখনই মনে হলো তার পেছনে এসে দাঁড়ালো কেউ। মুহূর্তে ঘুরে দাঁড়ালো, না, কেউ আসেনি। শুধু মনে হলো অন্ধকার যেন একটা দুলে উঠে জমাট বেঁধে গেছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নিখিল। একবার বড় শ্বাস নিল। তারপর চারদিক তাকিয়ে চাবি ঘুরিয়ে তালাটা খুলে ফেলল। কতক্ষণ লোডশেডিং থাকবে কে জানে। এইসব কথা ভাবতে ভাবতে ঘরে যেই পা ফেললো সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। কী যেন মনে হলো তার আগেই যেন তাকে ঠেলে কে জানি ভেতরে ঢুকে পড়ল। কে ঢুকে পড়ল ভেতরে? আপনারা শুনছেন নির্মলেন্দু গৌতমের ভৌতিক গল্প সেদিনের সেই রাত্রি। আপনারা যদি শোনেন গল্পটি পুরো শুনবেন। গল্পটি কিন্তু খুব সুন্দর, আবার খুব ছোট। শুরু হচ্ছে গল্পটি। অন্ধকারে খুব সাবধানে পা ফেলতে ফেলতে সিঁড়ি দিয়ে উঠছিল নিখিল। ঠিক তখনই মনে হলো তার পেছন পেছন কে যেন উঠে আসছে। কে উঠে আসছে পেছনে? এই নিজেকে সে নিখিল প্রশ্ন করতে করতে ঝুঁকে দেখল, না, কেউ উপরে উঠে আসছে না, কেউ নেই। নিচে শুধু একটু গাঢ় অন্ধকার। বাড়ি থেকে বেরোবার আগে টর্চটা সাথে নিয়ে আসলে খুব ভালো হতো। অবশ্য এখানে যে লোডশেডিং হবে সে কথা ভাবতে পারিনি। তাহলে ছাতার সাথে টর্চটা নেওয়ার কথা মনে হতো। বৃষ্টির শব্দটা বাড়ল। মনে হচ্ছে বৃষ্টি কি আবার বাড়ল? তবে কি সারা রাত বৃষ্টি হবে? হোক, রাতের ঘুমটা খুব ভালো হবে। এ কথা ভাবতে ভাবতে সে সিঁড়ি দিয়ে উঠতে থাকলো। আজ সন্ধ্যার ট্রেনে পরিবারের সকলকে নিয়ে দিল্লি রওনা দিচ্ছেন পরিমলবাবু। দিন 7 পরিমলবাবু দিল্লিতে থাকবেন। সেই সময় এই 7 দিন রাত্রেবেলা তার ফ্ল্যাটে এসে থাকবে নিখিল। আসলে রাতের এই তার পরিমলবাবুর ফ্ল্যাটে যদি কেউ এসে না থাকে তাহলে এই পরিমলবাবু নিশ্চিন্তে দিল্লিতে 7 দিন থাকতে পারবে না। রাতে এসে তার ফ্ল্যাটে থাকলে কোনো অসুবিধা হবে না নিখিলের। তাই নিখিল এক কথাতে রাজি হয়ে গেছিল। পরিমলবাবুর ফ্ল্যাটটা 3 তলায়, তার উপরে ছাদ। তা 3 তলায় 2টি ফ্ল্যাট। একটাতে এখনও লোক আসেনি, তবে কবে আসবে তার ঠিক নেই। একতলায় 2 তলায় 2টো করে ফ্ল্যাট, তবে সব ফ্ল্যাটেই কিন্তু লোকজন এসে গেছে। বাইরে বৃষ্টি আর লোডশেডিংয়ে পুরো নির্জনতায় ডুবে গেছে বাড়িটা। এইসব কথা ভাবতে ভাবতে 3 তলায় উঠে এসে ল্যান্ডিংয়ে দাঁড়ালো নিখিল। তারপর পকেটে হাত ডুবিয়ে দরজার চাবিটা বার করে দরজার সামনে এসে সে দাঁড়ালো। ঠিক তখনই মনে হলো তার পেছনে এসে দাঁড়িয়েছে কেউ। মুহূর্তে পেছন ঘুরে দেখল, না, কেউ নেই। শুধু মনে হচ্ছে গাঢ় অন্ধকারটা দুলে উঠে জমাট বেঁধে গেছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নিখিল। তারপর একটা বড় শ্বাস নিল। তারপর সে চাবিটা চারদিকটা দেখে তালাটা ঘুরিয়ে চাবিটা খুলে দিল। তালাটা খুলে যাওয়ার পরে সে কতক্ষণ লোডশেডিং থাকবে এ কথা ভাবতে ভাবতে ঘরের মধ্যে যেই পা ফেলেছে সঙ্গে সে লাফিয়ে উঠল। কে যেন তার আগেই তাকে ধাক্কা মেরে ভেতরে ঢুকে পড়ল। কে ঢুকে পড়ল ভেতরে? কি ঢুকে পারল ভেতরে? না, সে ধরতে পারল না। হঠাৎ তার শরীরটা ভয়েতে যেন শিউরে উঠল। সে ভাবল দরজাটা বন্ধ করে চলে যাবে। না না, ফিরে যাওয়াটা ঠিক হবে না। তবে সে খানিকক্ষণ নিস্তব্ধে দাঁড়িয়ে রইল। তার ভয় হচ্ছিল ঠিকই, তবে ফিরে যাওয়াটা ঠিক নয়। সে নিজের মধ্যে একটা সাহস জোগাড় করল। তারপর ঘরের ভেতর ঢুকে দরজা সেটে দাঁড়িয়ে দরজার ভেতরে গিয়ে ঘরের ভেতরে গিয়ে একটু বোঝার চেষ্টা করল কী ঢুকেছে ভেতরে। সে চেষ্টা করতে লাগলো অনেকক্ষণ ধরে। নির্জন ফ্ল্যাট আর বৃষ্টি, লোডশেডিং, এই সমস্ত মধ্যে দিয়ে সে অনেক ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে ওপর দিয়ে উঠছিল। তখনও মনে হচ্ছিল যেন কে যেন তার পেছন পেছন উঠছে। এই সমস্ত চিন্তা করতে করতে সে তার শরীরটা যেন ঘেমে উঠল। তার দেখলো কপালে হাত দিয়ে তার কপালে অনেকটা ঘাম জমে গেছে। পকেট থেকে একটা রুমাল বার করে সে ঘামটা মুছল। তারপর সে দেখল চারদিকে খালি অন্ধকার অন্ধকার ঘরের ভেতর। তখন সে দরজা থেকে সরে এসে ঘরের ভেতর গিয়ে একটা সোফাতে বসে সে চিন্তা করতে লাগলো যে ঘর থেকে বেরোবার সময় কেন যে টর্চটা নিয়ে এলাম না। যা গিয়ে মনে হচ্ছে আজ রাতে আর লোডশেডিং থাকবে, আজ রাতে আর আলো আসবে না।
যাই হোক, আলো আসুক আর না আসুক, আমি এইখানেই বসে থাকবো। সে নিঃশব্দে বসে রইল। আজ রাতে কি আর আলো আসবে না? আমার মনে হয় বৃষ্টিতে কোথায় কিছু হয়েছে, মনে হয় আর আসবে না। তার হাত ঘড়িটা সে অনেক কষ্টে দেখলো 11টা বেজে গেছে। তাই চিন্তা করলো আর খানিকক্ষণ অপেক্ষা করবে, তারপর সে শুয়ে পড়বে। তাই এই ভেবে ও শোয়ার জায়গাটা কোথায় আছে দেখবে বলে সবে দাঁড়িয়েছে, তখনই দেখছে দরজাটা যেন আস্তে আস্তে খুলে যাচ্ছে। সে তাকিয়ে দিল, কী ব্যাপার, দরজাটা কেন খুলে যাচ্ছে, কে খুলছে দরজা? এই ভেবে সে চেঁচাতে যাবে, তা চিৎকার করা তার আর সুযোগ হলো না। হঠাৎ দরজার সামনে থেকে একটা বড় সড়ো চেহারা একটা মানুষ তার সামনে এসে দাঁড়ালো, মুখে টর্চের আলো ফেললো আর একটা ছুরি তার গলার মধ্যে ধরলো, ধরে বলল, হ্যাঁ, একদম চেঁচাবে না। তারপর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো নিখিল। তার গলা দিয়ে অদ্ভুত ধরনের একটা স্বর বেরোতে শুরু করলো, আর স্রোতের মতো ঘাম সারা শরীর দিয়ে বেয়ে সারা শরীর তার ভিজে গেল। তারপর টর্চের আলোটা নিখিলের মুখ থেকে সরিয়ে সারা ঘরটা ঘুরে ঘুরে দেখল, দেখে তারপর আবার নিখিলের মুখের দিকে তাকিয়ে বলল, অবাক হওয়ার কিছু নেই, যখন তখন যে কোনো তালা আমি খুলে দিতে পারি, কোনো কিছু অবাক হওয়ার কিছু নেই। নিখিল তার মুখের দিকে তাকিয়ে রইল, কিচ্ছু সে বলতে পারল না। আসলে বলার মতো তার কোনো শক্তি, সমস্ত শক্তি সে হারিয়ে ফেলেছিল। লোকটি আবার তার ছুরিটা নিখিলের গলায় ধরল, ধরে বলল, চুপ করে এখানে বসে থাকবি, আমি আলমারি খুলব, আলমারি খুলে দেখব লকারে কোথায় কি আছে দামি জিনিস, আর যদি তুই কোনো চেষ্টা করিস। ঠিক তখনই ঘটে গেল একটা ঘটনা। নিখিলের পেছন থেকে একটা জমাট অন্ধকার ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘের মতো তার সেই লোকটির ওপরে। তারপর সেই লোকটি মেঝেতে পড়ে গেল। সেই লোকটি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তারপর অনেকক্ষণ ধরে ছটফট করতে করতে তারপর সেই জমাট অন্ধকারটা সেই লোকটিকে টানতে টানতে গড়াতে গড়াতে সেই দরজার বাইরের দিকে চলে গেল। চোখ বন্ধ করে একটা ভয়ঙ্করভাবে নিঃশ্বাস নিতে লাগলো নিখিল। তারপর হাত দুটো মুঠো করে সে দাঁড়াতে অনেক চেষ্টা করল। তারপর তার মনে হলো তার পা দুটো যেন মেঝের মধ্যে আটকে গেছে। না, আর পারল না নিখিল। তারপর আস্তে আস্তে গভীর শূন্যতার মধ্যে নিঃশব্দে সে তলিয়ে গেল। তারপর যখন তার চোখ খুলল, তখন দেখে ভোরের আলো ঘরের মধ্যে পড়েছে। তখন তার সেই রাতের সেই সমস্ত ঘটনা তার চোখের সামনে ভেসে উঠল। তখন সে দাঁড়িয়ে পড়ল, লাফিয়ে উঠল। তারপর সে দরজার দিকে তাকালো, খোলা দরজার দিকে তাকিয়ে সে দেখে সে ভাবল, না, রাতের যা ঘটনা ঘটেছে সেগুলো সব মিথ্যে নয়, ওগুলো সব সত্যি। ওই তো মেঝের উপর পড়ে রয়েছে একটা ছুরি, তারপর একটা টর্চ, তারপর কাদা মাখা জুতোর একটা ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে মেঝের উপর। না, এক মুহূর্ত এখানে থাকা যাবে না নিখিল ভয়ে উত্তেজনায় সে টান টান করে দাঁড়িয়ে পড়ল। তারপর সে দরজার দিকে পা বাড়ালো। দরজার দিকে পা বাড়াতেই সে দরজার দিকে গিয়ে দেখল মেঝের ওপর দরজার সামনে পড়ে রয়েছে এক ফোঁটা রক্ত। মুহূর্তের মধ্যে তার চোখটা বন্ধ হয়ে গেল আর গলা দিয়ে একটা অদ্ভুত স্বর বেরালো। তারপর চোখ বন্ধ করে সেই রক্তের ফোঁটাটা সে পার করে দিয়ে দরজার বাইরে চলে এলো, পেছন ফিরে আর তাকালো না। তারপর কোনোরকমে দরজাটা বন্ধ করে দ্রুত গতিতে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। না, এই মুহূর্তে আর কিছুই ভাবতে পারছে না নিখিল। একটা ট্যাক্সি নিয়ে সে কীভাবে যে তার বাড়িতে চলে এলো সে কিছুই বুঝতে পারছে না। বাড়িতে যখন এলো তখন কেউ তখনও জেগে নেই। যদি কেউ জেগে থাকতো তার মুখটা দেখে যে কেউ বুঝে যেত যে রাতে একটা কিছু দারুণ ঘটনা ঘটেছে। এই কথাটা ভেবে সে তাড়াতাড়ি করে তার নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিল। কাল রাতে যে সে দৃশ্যটা দেখেছে সেই দৃশ্যটা কখনো সে ভুলতে পারবে না, আর ভোলা তার সম্ভবও নয়। এখন তার স্পষ্ট মনে হচ্ছে কিছু একটা তার পেছন উপরে উঠে এসেছিল আর তার ঘরের ভেতর ঢুকেছিল। তবে চোখের ভুল বলে তা একদম উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সেই কিছু একটাই তাকে বাঁচাবার জন্য ওই লোকটির উপর ঝাঁপিয়ে পড়েছিল। কেন, কিসের জন্য? শুধু কি তাকে বাঁচাবার জন্যই? না, সে আর কিছুতেই ভাবতে পারছে না। ঘটনা যদি আমি কাউকে বলি যে এটা সত্য ঘটনা, তা কিন্তু কেউ বিশ্বাস করবে না। তার শরীরটা খুব খারাপ লাগছে, একটু ঘুমিয়ে নিলে খুব ভালো হতো।
তাই ঘুমোবে বলে সে করলো কি, বিছানার দিকে পা বাড়ালো। সত্যি সে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন 12টা বাজে। কিছু একটা বুঝে বোধহয় কেউ তাকে ডাকেনি। এখন খুব হালকা লাগছে শরীরটা। এক কাপ চা হলে খুব ভালো হতো। বিছানা থেকে নেমে ঘরের বাইরে এলো। বৌদির কাছে গিয়ে বলল, এক কাপ চা খাওয়াবে বৌদি? বৌদি বলল, হ্যাঁ খাওয়াচ্ছি। তারপর বৌদি একটু থেমে বলল নিখিলের দিকে তাকিয়ে, তুমি বোধহয় জানো না খবরটা। তখন নিখিল বলল, কি খবর? 2 মুহূর্ত বৌদি কী যেন ভেবে নিল, তারপর বলল নিখিলের দিকে তাকিয়ে, তুমি যখন কাল রাতে যখন বেরিয়ে গেছো, তোমার পেছন পেছন টমি কাউকে কিছু না দেখিয়ে লুকিয়ে বেরিয়ে গেছিল। তারপর আর বাড়িতে ফেরেনি মানে? চমকে উঠে নিখিল তখন প্রশ্ন করল। বড় একটা নিঃশ্বাস ফেলে তারপর বৌদি বলল, গাড়ি রাস্তা পার হতে গিয়ে। তারপর বৌদি কিছু বলতে পারল না। না, আর কিছু ভাববার নেই। এবার স্পষ্ট বুঝতে পারছে নিখিল, টমি তার অ্যালসেসিয়ান নিখিলকে বাঁচাবার জন্য গতকাল রাতে শেষ পর্যন্ত জমাট অন্ধকার হয়ে চলে গিয়েছিল নিখিলের পেছন পেছন। অসহায় বেদনায় বড় একটা নিঃশ্বাস ফেলে 2 হাত দিয়ে মুখটা ঢেকে নিঃশব্দে দাঁড়িয়ে রইল নিখিল। এই ভৌতিক গল্পটি শেষ হলো। শুনছিলেন নির্মলেন্দু গৌতমের ভৌতিক গল্প সেদিনের সেই রাত্রি। এই গল্পটির শেষে আমার একটি ছোট্ট অনুরোধ। আমার এই গল্পটি যে আপনাদের শোনালাম, এই ভৌতিক গল্পটি কিন্তু খুব সুন্দর। তবে আমি কিন্তু আপনাদের ঠিক সেরমভাবে বলতে পারিনি, কারণ আমি পারি না সকলের মতো বলতে। তাও একটু অনুরোধ, একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।